জাসি আমার এখন 14 বছর বয়স। 41 না 41 না 14। উল্টা উল্টা মোমবাতি লাগাইছে ইচ্ছা কইরা 16 সুইট 16 না সুইট 14। সুইট 41 আর 15 এ বললে দাও আমি 15 পড়লাম। 14 বছর না, আসলে পড়ে পাওয়া 14 আনা। ব্যাপারটা হলো এরকম যে মোটামুটি জীবনের যুদ্ধ শুরু হয়েছিল 14 বছর বয়স থেকে, আর আজ কিন্তু বয়সটা উল্টে গেছে। আজ আমার বয়স কিন্তু এখন 41 বছর, মানে 41। 41 বছর বয়সে আমি কিন্তু পড়লাম। আর সেই জন্যেই এটা একটা জীবনের একটা নব অধ্যায়, একটা নতুন জন্ম শুরু হলো মনে করছি। তাই ঈশ্বরকে নিবেদন করে কিন্তু এই বছরের জন্মদিনটা আমি পালন করছি। এমনিতেও রাজ্যের যা পরিস্থিতি, বিশেষ করে আরও ভালো হবে বললে এটাই যে এলাকার যা পরিস্থিতি, এলাকায় একটা দুর্ঘটনা ঘটে গেছে, মর্মান্তিক দুর্ঘটনা, যা যা নিয়ে রাজ্য নয় সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে। একটা মেয়েকে মর্মান্তিকভাবে খুন করা হয় বলতে পারো। মৌমিতা দেবনাথ, তার নামটা আমি উল্লেখ করলাম এখানে। তো সেটা নিয়ে কিন্তু ভীষণই একটা যন্ত্রণাদায়ক মৃত্যু। খুব কষ্ট দিয়ে মেয়েটিকে মেরেছে, যেটা ভাবলে চোখে জল আসে। সেই জায়গায় দাঁড়িয়ে এত আনন্দ উৎসব সত্যিই ভালো লাগছে না, কিন্তু ঈশ্বরকে নিবেদন করে আমি এই বছরের জন্মদিনটা করব, এটাই আমি মা বাবার কাছে জানিয়েছিলাম। মা বাবা আসলে জন্মদিনটা যেরকম অন্য বছরগুলো হয় সেইভাবেই করতে চেয়েছিল। আমার আয়ু কামনায়, আমার মঙ্গল কামনায়, মা বাবা যেমন, প্রত্যেকটা মা বাবা যেমন জন্মদিন পালন করে তার সন্তানের, সেইভাবেই মা বাবা কিন্তু এই বছরও জন্মদিন পালন করতে চেয়েছিল। কিন্তু আমি বলেছিলাম যে না, ঈশ্বরকে নিবেদন করেই এই বছরের জন্মদিনটা তার পায়ে সঁপে দাও। তো সেই জন্য কিন্তু সেইভাবেই আয়োজনটা হয়েছিল। পুরোপুরি নিরামিষ একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। দেখতেই পাচ্ছ, পোলাও, বেগুনি, নিরামিষ আলুর দম, চাটনি, মিষ্টি, পাঁপড়, এইসব আর কি দিয়ে আজকে জন্মদিনটা পালন হচ্ছে। তো প্রথমেই আমি কিন্তু আমার শিব ঠাকুরের জন্য এই থালাতে আমি শিব ঠাকুরের জন্য একদম খাবারটা, মানে একদম প্রথমের খাবারটা, আগের খাবারটা আমি তুলে নিলাম শিব ঠাকুরের জন্য। তো শিব ঠাকুরকে আমি কিন্তু এই ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে শিব ঠাকুরের সামনে দিয়ে আমি ধূপকাঠি, তারপরে প্রদীপ, এগুলো প্রজ্বলিত করলাম। ঠাকুরকে খেতে বলছি। এইভাবেই মানে পুজো দিয়েই আজকে জন্মদিনের সূচনা হলো। হিসেব মতো সন্ধ্যেবেলায় জন্মদিনের সূচনাটা হলো, কারণ দুপুরবেলা কিন্তু আমাদের কোনোভাবে একটু সেদ্ধ ভাত খেয়ে আমরা থেকেছি। সেটাও নিরামিষ সেদ্ধ ভাত, নাতর চালের ভাত দিয়ে আমরা আলু সিদ্ধ ভাত, শুধু ভাতে ভাত খেয়েছিলাম। তো এই সন্ধেবেলায় এই আয়োজন করা হয়েছে। বাবাকে প্রথমে এই ভোগ নিবেদন করে তারপরে আমাদের বাকি সন্ধ্যার যে আয়োজন সেইগুলো করা হয়েছে। তেমন কিছুই করা হয়নি। আমার বাড়িতে ভাড়াটিয়া আছে, বেশ 3 জনের মতন ভাড়াটিয়া আছে, 3 ঘর ভাড়াটিয়া আর কি। তো ওরা ছিল জন্মদিনে, আর আমার ঘরের লোক যারা আমার দিদির ছেলের উডবি ওয়াইফ, এরা আর কি, দিদির ঘরের যারা, দিদি আসতে পারেনি যদিও, কিন্তু দিদির ছেলের উডবি ওয়াইফ ছিল। এদিকে আমার ভাড়াটিয়ারা ছিল, আমার বাবা মা ছিল, আমরা পরিবারের সবাই ছিলাম। আর এদিকে শাশুড়ি সব অনুষ্ঠানে মানে সেইভাবে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না থাকতে, ওই জন্য শাশুড়ি খাবারটা আমায় আলাদা করে প্যাক করে দিতে হয় সবসময়। তো এই বাড়িতে যেহেতু শিব ঠাকুর পাতা রয়েছে, এটা আমার নিজের বাড়ি, তো এই বাড়িতে আমার শিব ঠাকুর পাতা রয়েছে, তাই জন্য এখানে আমার আয়োজনটা করতে হয়েছিল জন্মদিনের। আর শ্বশুর বাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের বাড়ি, সেখানেই শাশুড়ি মা আজকে আছেন, যেহেতু এই অনুষ্ঠানে থাকছেন না, ওই জন্য তার খাবারটা আমার পাঠিয়ে দিতে হয়েছিল। তো শিব ঠাকুরকে আমি এদিকে খাবার নিবেদন করে, তার ভোগ নিবেদন করে, সেই ভোগের থালার মধ্যে ফুল আর ভোগের
যে জল দিয়েছিলাম সেই জলের মধ্যে একটু ফুল দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো শিবের ভোগে কিন্তু তুলসী পত্র লাগে না, মানে তুলসী পাতা দিতে নেই, শুধুই ফুল দিতে হয়। তো ফুল দিয়ে আমি বাবার কাছে এই প্রার্থনাই করছি যে বাবা, শুধু আমার মঙ্গল করো এমন নয়, সকলের মঙ্গল করো। পৃথিবী যেই উত্তাল একটা পরিস্থিতিতে রয়েছে, সেই পরিস্থিতিটা যেন শান্ত হয়ে যায়। আর আমাদের পাড়ার মেয়ে, আমাদের পাশের পাড়ার মেয়ে মৌমিতা, ও যেন সঠিক বিচারটা পায়। তো এই প্রার্থনা করেছিলাম বাবার কাছে। আর সেইভাবে কিছু ঠাকুরের কাছে আর চাওয়ার নেই। ঠাকুর আমায় যা চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু ঠাকুর আমায় দিয়েছে। তো ঠাকুরের কাছে সেইভাবে কিছু চাওয়ার নেই। আর ঠাকুরকে সবসময় খালি এখন একটা কথাই বলি, ঠাকুর তোমার যেন থাকার ঘরটা আমি তৈরি করে দিতে পারি, আমি যেন মন্দিরটা তৈরি করে দিতে পারি তোমার, এর থেকে বেশি আর এখন কিছু চাওয়ার নেই আমার। হ্যাঁ, কিন্তু এখন বাবাই অনেকটা বড় হয়ে গেছে, কষ্টের সময় অনেকটা গেছে, সিঙ্গেল মাদার ছিলাম। বাবাই ক্লাস 2 যখন, তখন থেকে আমার কাছে একা বড় হয়ে উঠেছে। আস্তে আস্তে এখন বাবাই ক্লাস 11। সবই বাবার দয়ায়। বাবা অতটা শক্তি, মানসিক শক্তি, দৈহিক শক্তি দিয়েছিল বলেই হয়তো আমি ছেলেকে এতটা বড় করে তুলতে পেরেছি। আর দেখতে দেখতে আমিও কিন্তু বড় হয়ে গেছি, কিন্তু 14 বছরেই এখনও আটকে আছি। এই জন্যই, কারণ দেখবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটা হয় যে যেই বয়সটায় একটা ধাক্কা আসে, সেই বয়সটাই যেন সে আটকে থাকে, সে আর এগোতে পারে না। আর ওই জন্যই হয়তো এখনও 14 বছরই মনে হয় নিজেকে। আর তার থেকেও বড় কথা একটা, যে আমি সবসময় বাচ্চাদের মধ্যে থাকতে ভালোবাসি। ছোটোবেলা থেকে, মানে 14 বছর বয়স থেকেই আমি নিজে ড্রয়িং শেখানো শুরু করি। তো আমি সবসময়ই একদম ছোটোবেলা থেকে এখন পর্যন্ত বাচ্চাদের নিয়ে প্রচণ্ড থাকি বলে আমার ছেলে মানুষগুলো কিন্তু একেবারেই যায়নি। তো এইভাবেই বেঁচে থাকতে চাই আমার বাকিটা জীবন। তোমরা পাশে থেকো, আমি তাহলে আমার বাঁচার প্রেরণা আরও অনেক বেশি পাবো। রাজ্যের যা পরিস্থিতি, তাতে জন্মদিন আলাদা করে পালন করতে একদমই ভালো লাগে না, কিন্তু মা বাবারও তো একটা ইচ্ছে থাকে যে তার মেয়ের যেন আয়ু আরও বৃদ্ধি পায়, ওই জন্য কিন্তু মা বাবা জন্মদিন পালন করে। আর আমার এবারে ইচ্ছেই ছিল না একেবারে জন্মদিনটা হোক, কিন্তু মা বাবার ইচ্ছেতে জন্মদিন হয়তো সেইভাবে পালন হবে না, কিন্তু আজকে যেহেতু সোমবার, বাবারই দিন, সোমবার আমরা নিরামিষ খাই, তো বাবাকে একদিনও, শ্রাবণ মাসে একদিনও আমরা ভোগ দিতে পারিনি, যেটা অন্ন ভোগ দেয় সেটা দিতে পারিনি। তাই জন্য কিন্তু আমি ঠিক করলাম আজকে বাবাকেই ভোগ দেব। যদি এরকমই হয় যে আমার আয়ু কামনায়, আমার মঙ্গল কামনায় জন্মদিনটা পালন হবে, তাহলে ঈশ্বরের হাতে সমর্পণ করে সেই ভোগ আমরা কিন্তু গ্রহণ করছি আজকে। তো আজকে খুব সামান্যই আয়োজন করেছি, সেই আয়োজন করে সেই ভোগ আমরা সবাই গ্রহণ করব। আর আশেপাশে কিছু আমার পাড়ার কাকিমা, কাকু, জেঠু যারা আছে, খুব ভালোবাসে যারা, তাদের একটু প্রসাদ আমি যাতে দিতে পারি সেইভাবে আয়োজনটা করা হয়েছে। পুরোটাই আমার বর, আমার বাবা মায়ের উদ্যোগে। তো এতটুকুই, তোমরা দেখতে পারো, পুরো ভিডিওটাই আমি দেব যে আজকে আমরা কীভাবে আমার জন্মদিনটা শুধুই ঈশ্বরের পায়ে নিবেদন করে সেই পুরো জন্মদিনটা আমরা পালন করলাম। দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা। হ্যাঁ, ততক্ষণের জন্য একটু টাটা। আমি জন্মদিন না করতে চাইলেও কিন্তু দেখা যায় কি যে, চলুন না কেন, অসুবিধা নেই, না করতে চাইলেও জন্মদিন ঠিক দেখি সবাই মিলে ঠিক একটা ব্যবস্থা করেই ফেলে। তো এইবারে তো যেহেতু শিব ঠাকুর পেতেছি, আমার মা বাবা আর কি শিব ঠাকুরের চরণেই আমাকে ফেলে রেখেছে। আবার তোমরা যেন এরকম বলো না যে অতি ভক্তি চোরের লক্ষণ, ব্যাপারটা তা নয়। আমাকে শিব ঠাকুরের চরণে ফেলে রেখেছে, এই জন্য আমি
বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, অনেক কষ্টের জীবন কাটিয়ে এসেছি, শারীরিকভাবে মানসিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত অবস্থায় গেছে। এরকম হয়ে গেছিল যে সামান্য একটা গল ব্লাডার অপারেশন হয়েছিল, তাতেও আমি 1.5 বছর বিছানায় পড়ে গেছিলাম। 1.5 বছর আমি বিছানায় শোয়া ছিলাম, আমার বেডসোর হয়ে গেছিল পিঠে, বাঁচার কোনো আশা ছিল না। সেই জায়গা থেকে আমি বেঁচে এসেছি। এটা আমাকে দেখে যতটাই মনে হয় না বেশ সুস্থ, অনেক ভালো কথা বলছি, আসলে ততটাও সুস্থ নই। আমার অলরেডি 5টা অপারেশন হয়ে গেছে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকে বলে যে কর্মফল, তো কর্ম খারাপ থাকলেই তার নাকি অনেক অসুস্থতা হয়, তার অনেক রকমের সমস্যা আসে জীবনে। কিন্তু আমি এটা একেবারেই মানতে পারি না। এই জন্যই, ধরা যাক একটা বাচ্চা যখন, সদ্যজাত বাচ্চা যখন জন্ম নেয়, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় তার মাকে সে হারায়। তাহলে সেই বাচ্চাটার কি কর্মফল বলতে পারো? স্বয়ং রামকৃষ্ণদেব, সে কিন্তু গলায় ক্যান্সার হয়ে মারা গেছিলেন, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে মারা গেছিলেন। তাহলে তার কর্মফল কি খারাপ বলবে বলো তো তোমরা? আসলে কর্মফল ব্যাপারটার থেকেও বড় ব্যাপার, এতটা খারাপের মধ্যে দিয়ে আমি গেছি, এই জন্যই এতটা যন্ত্রণা সহ্য করেছি, সেই সহ্যের ফলটা কোথায় যাবে? হয়তো সেই জন্যই এতটা আমি ভুগেছি, এতটা কষ্ট পেয়েছি, কারণ আমার সহ্য ক্ষমতা অসীম। জানি না, ভগবান সহ্যের ক্ষমতা হয়তো তাদেরই দেয় যারা মানে এত কষ্ট হয়তো তাদেরই দেয় যারা সহ্য করতে পারে। সবাই তো এই কষ্ট সহ্য করতে পারে না। সবাই যদি সুখটাই নিতে চায় তাহলে কষ্টটা কে নেবে বলো? তো এটাই হচ্ছে ব্যাপার, সবাই যদি সুখটাই নিতে চায় তো কষ্টটা কে নেবে? হয়তো ভগবান মনে করেছে যে আমি কষ্টটা সহ্য করার যোগ্য, ওই জন্যই কিন্তু আমাকে কষ্টটা দিয়েছে। আর আমি কষ্টটা নিয়েছি বলেই হয়তো আমার অনেক আপনজনরা অনেক শান্তিতে থেকেছে, অনেক ভালো থেকেছে, নাহলে তাদেরও তো কষ্ট হতো, তাই না? তো এটাই বলার যে ঠাকুরের পায়ে, শিব ঠাকুরের পায়ে আমাকে বাড়ির লোক ফেলে রেখেছে যাতে আমি সুস্থ থাকি, আমি দীর্ঘজীবী হই। এই জন্যই আমরা কিন্তু, আমার মাও ভীষণ অসুস্থ, এমনিতেও আমি ছোট থেকেই দেখে এসেছি আমার মা অসুস্থ। তো আমার মাও এরকম ঠাকুর নিয়েই পড়ে থাকে, হয়তো ঠাকুর নিয়ে পড়ে আছে বলেই মা এখনো বেঁচে আছে, না হলে হয়তো বেঁচে থাকতো না। তো আমিও সেই ঠাকুরের চরণেই কিন্তু ঠাঁই নিয়েছি। তো এই হলো গিয়ে ব্যাপার। আজকে জন্মদিন তো এইভাবেই পালন হচ্ছে। এখন একটু প্রসাদ বাড়ছি পাড়ায়, পাশাপাশি যারা খুব ভালোবাসে আমাকে তাদেরকে একটু প্রসাদ আমি দেব, ওই জন্য প্রসাদটা আসলে বাড়ছি। এই চাটনি কি করে দেওয়া যায়? অনেক নেগেটিভ কমেন্টস কিন্তু আসবে, আমি জানি, যে এত আড়ম্বর করছি, এই তো অবস্থা, এত শোক রাজ্যে, কেন তোমার এত আড়ম্বর হচ্ছে? সবার কাছেই, সব বাবা মার কাছেই তাদের সন্তানরা খুব প্রিয় হয়, তাদের আয়ু কামনায় কিন্তু এই জন্মদিন কিন্তু পালন হয় আসলে। তো আমার বাবা মাও সেটাই চেয়েছে যে আমি সুস্থ থাকি, ভালো থাকি, ওই জন্য ঠাকুরের এই অনুষ্ঠানটা করে আমরা একটু সবাইকে ভোগটা দেওয়ার চেষ্টা করছি আর কি, যতটা সম্ভব। আমরা পাপড়টা দিলে রাস্তাঘাটে উড়ে যাবে, মিষ্টি দিই, তারপরে খুব সামান্যই দিতে পারছি, আমার সাধ্য অনুযায়ী যতটা সাধ্য। এর মধ্যে বাবা মারও কিছু কন্ট্রিবিউশন আছে, আমার বরের আছে, আমার নিজের কিছু কন্ট্রিবিউশন আছে, এই সব মিলিয়েই আমরা অনুষ্ঠানটা আর কি করছি। সত্যি কথা বলতে আমরা দুপুরবেলা কি খেয়েছি জানো? দুপুরবেলা আমরা কিন্তু নিরামিষ খেয়েছি, আর অত আড়ম্বর কিছুই নেই, মাছ মাংস ওসব আড়ম্বর নেই। দুপুরবেলা জাস্ট সিদ্ধ ভাতই খেয়েছি, আলু সিদ্ধ ভাত। আমার বড়ি
এসে পুরোটাই রেডি করেছে, আলু সিদ্ধ ডাল সিদ্ধ একসাথে মেখে আমার আজকে আবদার ছিল যে প্রত্যেকদিন আমি বেড়ে খাওয়াই সবাইকে, তো আজকে কিন্তু আমাকে বেড়ে খাওয়াতে হবে। ওই জন্য কিন্তু আমার বর করেছে কি আজকে ওই সব কিছু বেড়ে টেড়ে দিয়েছে, ছেলেকে আমাকে সবাইকে বেড়ে দিয়েছে ও। তো আমরা সবাই মিলে খেয়েছি। আর এই বেলা এইভাবেই আমি অনুষ্ঠানটা করছি। এতটা কষ্টের জীবন গেছে মোটামুটি বলতে পারো 2000 না, আমি ভুল বললাম, এটা আমার খুব খারাপ সময় শুরু হয়েছে হচ্ছে 98 সাল থেকে। মোটামুটি খারাপ সময় শুরু 98 সাল থেকে, তারপরে চলেছে এই সমানেই চলেছে, কখনো প্রফেশনাল লাইফে কখনো পার্সোনাল লাইফে। এখন যা পেয়েছি, যেটুকু পেয়েছি সবটাই ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা না থাকলে, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কিন্তু কিছুই আসলে পাওয়া যায় না। তো গল্প করতে করতে আমার কিন্তু ভোগগুলো ওদিকে বাড়া হয়ে গেছে, যেগুলো পাড়ায় আমরা দেবো ভেবেছি। বাটিতে করে আলাদা আলাদা করে সব বেড়ে আমি আর আমার বর গিয়ে সারা পাড়ায় মোটামুটি এই ভোগ বিতরণ করে এসেছিলাম। এদিকে ফিরে এসে দেখি কেক কিন্তু রেডি হয়ে গেছে, আর মা এদিকে পায়েস সন্দেশ এইসবও একটা প্লেটের মধ্যে করে দিয়ে দিয়েছে চামচ দিয়ে। তো এই অনুষ্ঠানটা কিন্তু ছোটরা মিলে অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে আমার ছেলে আর আমার দিদির ছেলে, দিদির ছেলের উঠবি ওয়াইফ, ওরা মিলে কিন্তু এই প্ল্যানিংটা করেছে। আমার বর চট করে একটা কেক নিয়ে চলে এসেছিলো, আমাকে না বলে কেকটা নিয়ে চলে এসছে, একটা সারপ্রাইজ গিফট দিয়ে দিল আমার বর। যদিও আমার বর কিন্তু আগে অলরেডি আমাকে গিফট দিয়ে দিয়েছে। আমি খুব বায়না করছিলাম এরকম শ্রাবণ মাসে যে সবাইকে বর সব মেয়েকে কাচের চুড়ি দেয় সবুজ রঙের, তুই আমায় কিছু দিলি না বলছিলাম যেহেতু, ওই জন্য ও কিন্তু কাচের চুড়ির বদলে আমাকে গ্রিন কালারের একটা শাড়ি উপহার দিয়ে দিয়েছে, যেই শাড়িটা আজকে আমি পরা রয়েছে, একটা বাটাল গ্রিন কালারের শাড়ি দিয়েছিল আমার বর। হঠাৎ একদিন দেখি ডেলিভারি বয় এসে একটা শাড়ি দিয়ে যাচ্ছে, কোনো কোড নাম্বার নিচ্ছে না। আমি ভাবলাম কি হলো, কে পাঠালো? পরে জানতে পারলাম যে এটা আমার সারপ্রাইজ গিফট ছিল জন্মদিনের জন্য প্লাস শ্রাবণ মাসের জন্য আমার বরের তরফ থেকে। তো শুরু হয়ে গেছে আমাদের সন্ধ্যের পরের অনুষ্ঠানটা। দেখতে থাকো আমরা কিভাবে আজকের সন্ধ্যের পরের অনুষ্ঠানগুলো পালন করলাম। আমার বাড়িতে আমার মেজমা থেকে শুরু করে সবাই আমার ছোটবেলায় খুব কীর্তি শোনাতে বসে ওঠে। জামা কাপড় উল্টে চলে যেতাম, জল ফেলে দিয়ে চলে যেতাম। মেজমা ঘরে নেই, মেজমা গেছে বাইরে, ও গজিয়ে দেখেছে মেজমা ঘরে নেই, চারদিকে তাকিয়ে অমনি শালা মেজমা যে জামা প্যান্ট গুছিয়ে রাখতো সব এসে রোল পার করে বাবা করেছে। কোন সময় মানে ও গেলে ওকে সব শোনা। আমি কোনোদিন দুষ্টুই ছিলাম না, নোংরা বালতিটা আমি কোনোদিন দুষ্টুই ছিলাম না, অর্ধেক ইয়ে করে পিটানিই খাইনি কখনো। আসলে কেউ নেই, নোংরা বালতি ফেলা দিয়ে ছিল না। তো বললাম বড়রা বেশি বাগদা হয়। এখন খারাপ খারাপ কথা বলবে না, ভিডিও হচ্ছে, এর মধ্যে উঠে যাবে কিন্তু আমার নামে সব ভালো ভালো কথা বলবে। বাড়িতে যদি সব থেকে দুষ্টু, আরে ভাই আয় রে, সুকৃতি ধরে নিয়ে আয়। এই কৌটোর মধ্যে বুঝলি বুঝলো ইয়েরা যেমন গান করে বাউল বাউলটা এরকম করে কৌটোর মধ্যে বাজিয়ে বাজিয়ে গান এ বাবাই, রিং লাইটটা একটু পাশে ধর তোর। এটা কিন্তু আমার বরের তরফ থেকে গত বছর আমার সারপ্রাইজ বাবা ছিল। কি সুন্দর। মানে তুই আজকে স্বাস্থ্য বলে আপনারা আসছেন, আসুন, সুস্বাগতম। পুজোই তো আছে, তা কি ঠাকুরকে নিবেদন করে যা করা হচ্ছে, আমরা কিছু করছি না। এটা নিরামিষ কেক নিয়ে এসছে, হট করে দেখি যায় ও নিয়ে হাজির নিরামিষ কেক। কার বার্থডে কার অ্যাকচুয়ালি? এই যে ভিডিও করছে প্রত্যেক বছর খাচ্ছে আমার বার্থডে, তারপর বলে বার্থডে কার, মনেই রাখে না। আর সুকৃতি দাকে একটু তুলছি, ফুলনের মধ্যে আছে তো দাদা? আজকে বার্থডে, আজকে দাদু বাড়ি আমার অ্যানিভার্সারি। আরে বাবা, হ্যান্ডসাম হ্যান্ডসাম দাদা আমার। 50 বছর অব্দি বাচ্চারা আমাকে 50 বছর বাঁচাবে বাবুস না আসো, আমার কি করছো? কোন যুগে হয়ে গেছে বাবু বাবু আশীর্বাদ করে পয়সা দিবি না আমাকে? তাই বল বাবু আশীর্বাদ করে পয়সা দেবে না? সত্যি দেবে না? তুমি যা ঝাড় দিছো কে কিনেছে বলে। চেক করে দাও। এই ভিতরে আয় পাপা, তুই ভিতরে ঢুকে বস। আবার বাবার সাথে, বাবা কিন্তু হিটিং নেই।
আজকে আর ভিতরে ঢোক, ভিতরে ঢোক, ওই যে বাবুর পাশে বস। এনু তুই ভিতরে ঢুকে যা, সুকৃতিদা আর সৌমেন পাশাপাশি বস। বাচ্চা মহিলাগুলো ভিতরে ঢুকে বসে। বাচ্চা মহিলা বাচ্চা মহিলা উপরে উঠে যাও। আমার এখানে আছে। হ্যাঁ, এই তো আছে, আছে। তুমি তো বাড়ির ছেলে তুমি। হ্যাঁ, সে তো অবশ্যই। বাড়ির ছেলেও দাঁড়িয়ে আছে। তুমি কি আলাদা থাকবা? জন্ম, বুঝলে তো? আসতে দেরি আছে। ঝুলনের মধ্যে জন্ম, আমি ঝুলন সাজিয়েছি। রাখি পূর্ণিমা। হ্যাঁ, কি কি হচ্ছে একটু পুরোটা বলো, কি ঝুলনের দিন? ঝুলনের সব সাজগোজ করেছি আমি, সমস্ত সাজিয়েছি পুতুল টুতুল দিয়ে সব কিছু দিয়ে। হ্যাঁ, ঝুলনের সব সাজিয়ে নিয়ে রাত্রিটা গেল। একাদশীতে ঠাকুর ওঠে, এবার রাধাকৃষ্ণকে বসিয়েছি, সব কিছু করেছি। এবার ভোরবেলায় লেবার পেন, তারপরে সেই আমি কি করলাম, ওনাকে বললাম যে লম্ফটা ধরিয়ে কুয়োর পাড়ে ধরতো, বাবু একটু এদিকটা চেপে বসো। বাসনগুলো মাজবো। এই এই কি অবস্থায় বাসন strength! মাজতে হবে না। তখনকার মহিলারা কি স্ট্রেন্থ, লেবার পেন উঠেছে সেই সময় বলছে বাসন মেজে তারপর নাকি হসপিটাল যাবে। লম্ফ ধরে আর এখনকার তো শুরু থেকে এই কাজ করতে নেই, ওই কাজ করতে নেই। মাজলাম, ধুলাম। আগের দিন রাত্রেবেলা ঝুলন সাজিয়ে 25 কেজি চাল আমি ঝেড়ে ঠেড়ে সব গুছিয়ে রাখলাম। চাটুটাকে মেজে রাখলাম যে উনি একা, কে রান্না করবে, কে কি হবে, বোন আসবে, তারপর রান্না বান্না করবে, কে কি করবে না করবে, সব গুছিয়ে রেখে দিলাম। তারপরে ভোরবেলা ওই বাসন টাসন মেজে উনি বলছে রিক্সা ডেকে নিয়ে আসি। আমি বলছি না, রিক্সার আমি হেঁটে যাবো। হেঁটে? আমি লজ্জা পাচ্ছি, মানে কিছুটা পাড়া ছেড়ে গিয়ে তারপরে ওই সাহাপাড়ার দিকে গিয়ে রিক্সা নিলাম, নিয়ে তারপরে বাড়ি গেলাম, এই হসপিটালে গেলাম। হসপিটাল থেকে 10:25-এ তোমার জন্ম। এখনকার মহিলারা একটু আদা রসুন বাটবে, তাতেই বিশাল বড় কাজ করে ফেলে। পারি না তো, এখন যে পারি না। তাহলে ভাই তুই এটা বলতে চাস যে তোর বিয়ে হলে মিক্সি মেশিন কিনে দিবি না বউকে? নো কমেন্টস। চাবিটা রাখো তো। ও পারবে। এই কেসটা লজ্জা হয়ে যাবে, ওখানে কিন্তু অন্য কারো নাম লেখা আছে। ওকে ভুল আধার কার্ড চলে যাবে এবার। এইটা নাম লেখা আছে কার? ওই মোমবাতি ওটা ধরাতে হয় তো। আচ্ছা আমরা বসতে চাই না দাঁড়াতে চাই? ওই তুবড়িটা ধরাও। তোমার কিন্তু লাইটটা ঠাকুরের লাইটটা নিয়ে আসো। তোমার কিন্তু ওই 14টা 15 বছর হয়ে 15টা উল্টো হয়ে গেছে। হ্যাঁ? 41 বছর বয়স। এই না ওটাই না 14 বছর বয়স। 41 বছর না বয়স, না ও বললো না সব। এই দেখ এদিকে দেখ, তুই দেখ সামনে আয়। 41 বছর, 41 তুই বছর। সামনে আয় দেখ, একে চার চোখ। এই চারটা থেকে করে দাও তো। না করবো না। 10টা পিস থেকে 10টা পিস করতে বলবি বাবুর মধ্যে। এই ফ্যান কি চলবে? নিভে যাবে না? ফ্যানটা বন্ধ করে দাও, নিভে যাবে। আসছিস? ওই ফ্যানটা নতুন কিনেছিস না? বাবু এই সিনথেটিক শাড়ি যদি নিভে যা কুচি যা। হ্যাঁ, শাড়ি সপ্তাহ। সেটাই। ভিডিও করছে তো? হ্যাঁ এটা দেশলাই ধরা স্যার। দেশলাই কাট কিছু আছে। হাতে মধ্যে উড়ে আসবে বাবু। এই একটু মুখটা সরাবে, হ্যাঁ? ভালো না হলে মালটা ফাটে। ঠিক আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. এই হাততালি দে সবাই। বাবাই আয়, একটা ফটো তুলি ভাবছিলাম। বাবাই আয়। সোনা বাচ্চার মাম্মা আসো, সারাদিন অনেক বকু করি তো ওর জন্য বুঝলে? বুঝলে মা? বকু করার ফল এটা। বকু না করলে মানুষ হয় না। সোনা পাতের মামা, সোনা পাতের মামা। এই এদিকে আয়, দাও। বাচ্চা কাচ্চাদের আগে দি, তারপরে আমি বড়রা নিচ্ছি। আয় প্রচুর আয়। হ্যাপি বার্থডে। কি বলছিস? একদম ফিল্ম ছিল। এই হয়েছে তোর হইলো? এই যা কিছু করো, কথা বই করে দাও। মাসুমি মাথা দেখা যাচ্ছে, তুই যেরকম ভাবে রেখেছিস। সিক ব্যাপারটা এরকম ভাবে রাখতে হতো यार। কেন এরকম করিস? পড়ি না তো চুল উঠে যাচ্ছে ওই জন্য পড়ি না। এই হ্যাপি বার্থডে হয়ে গেছে এখন। আচ্ছা। খুদি নেই খুদবা। হ্যাঁ। হ্যাঁ হয়ে গেছে, পুদাকে হাত তালিয়ে দিল না। একা একা। হাততালি। হাততালি। তোমার কাশি হয়েছে গো? তাহলে তোমাকে মা আলাদা কাশি হয়েছে? সবকিছু একটা আর্টন করতে হবে। ওখান থেকে কেটে আমার হাতে দেবে। কি হবে? খিস্তি হবে।
আমি তো ওখান থেকে দিদির লোকরা ধরো। আমরা রামচূড়া কোথায় গেল? মাঠের যে মাঠটা একটু বড় করে দেন। এখন একটুখানি করে দিয়ে তারপরে কাটা হলে তো। বুঝতে পারছিস না কেন বলছে সুগারে রুগিয়ে বড় করে দে। বদিদি বাচ্চা হবে। ওর শরীরটা ভালো না, ফ্যাট হয়ে যাচ্ছে দিনে দিনে। কবে দেখেছো? এই তো শরীর পরশুদিন। কি রে মালটা খোলে না কেন? কেন? আচ্ছা এই পায়েসটা কি করবো? কেউ কি খাওয়াবে না? আমি একা একা খেয়ে নেবো। আমি আগে কি? ফটাফট যাক, বস। মনে আছে যে পায়েস কাউকে খাইয়ে দিতে নেই। পায়েস খাইয়ে দিতে নাই কেন রে? আমি জানি না। কি রে খাইতে পারিস তুই? খবর করে দিয়েছিস নিচ থেকে। ভাতের নিচে দিতে হয় রে। আমার নিচে দে। হুম। একা ঢোকো বাবু। এখন খাস না, একটু আপনি পুষ্কে দেবো। হাঁড়িটার মধ্যে যা আছে সবাইকে একটু পাতলা দিয়ে দিস। যারা খেতে বসবে। I'm Ah, gonna be I know. extra king. I guess maybe need Bye-bye, to name. increase little bit of salary amount. That's it. আসবো কাছে? ব্যাস। না, কি বুঝতে পারলাম না। কোশ্চেনটা কি আছে? হয়ে যাচ্ছে আবার। What could you do better to improve এনো এনে দে তো। your overall experience? Already খেয়ে এলাম আন্টি কাছে। পাপা নে? হ্যাঁ, sure. আমি তোমাকে একটু খাইয়ে দিলাম। হ্যাপি লিখতে পারে। Actually nothing. No, Did লিখতে they? পারবো। তাহলে দে। আর জানি এর মধ্যে আনতে হবে। ঠাকুর মা শুনি। থ্যাংক ইউ তারপর দিচ্ছি। আর দুজন মিলে এনেছি। এত খেতে পাবো না দাদা। একটু কম কম করে দে, লিপস্টিক উঠে যাবে মহিলাটার। আরে তো ম্যাট ফিনিশ। I guess maybe need to increase the salary structure হবে। লিটল বিট স্যালারি স্ট্রাকচার কি? পুরোটা যদি লিখি তাহলে তো ঠিক আছে। এটা কেকটা আবার কাটতে হবে। পচা তুই কাটার দায়িত্ব নেই। হ্যাঁ স্ট্রাকচার। কেকটা তুই কাট, সবাইকে এমপ্লয়ি। সবাইকে সেম ভাগ করে দে। এটা। আচ্ছা মুনমুন লেখা যেই জায়গাটা না piece I need to do? বাবা এই যে ভুলা ভুলা হয়েছে। মুনমুন লেখা যেই জায়গাটা সেই জায়গাটা চেঁচে আলাদা রাখবে, ঠিক আছে? এটা কাউকে খেতে দেবে না। আচ্ছা কি বললে? as per experience যদি লিখে তাহলে কি ভুল লেখা হবে? as per experience লিখতে পারি। জাস্ট আ মিনিট। লেখা ক্লোজ কথা বলছি তো ওই জন্য। জাস্ট সি। আমার এখন 14 বছর বয়স। 41। না 41 না 14। উল্টা উল্টা মোমবাতি লাগাইছি ইচ্ছা কইরা। 16 সুইট 16 না সুইট 14। সুইট আর 41। 15 এ বললে তাহলে। আমি 15 এ পড়লাম। maybe need to increase little bit of salary structure as per experience. তাই তো? ঠিক আছে তুমি খেয়ে নাও। আচ্ছা, আমারটা আমি খেতে পারবো, আর তুমি খেতে পারবে না। অনেকে মা বাবারা বয়স কি বাচ্চার সব দিয়ে লাভ করে নেই। দেবো। যেটা বাস্তব সব। কি হবে? যারা আমার সাথে বড় হচ্ছে মানুষ, তারা আমার কাছে বয়স বয়স বছর হয়ে গেছে। বয়স লুকিয়ে কি হবে বাবা? গত বছর ফেসবুকে আমি আমার বার্থডে ছবি দিয়ে বলেছি কি 40-এ পার। তা আমার একটা দিদি খুব সুন্দরী, দেখে খুব অল্প বয়সে, বাবু তোরা দি এটা তুই আর আমি। দেখে খুব অল্প বয়স লাগে। ওবার কি এটা বলার কি খুব প্রয়োজন ছিল? ব্যাপার না, যত বয়স আছে দেখ অভিজ্ঞতা তো অনেক বেড়ে যাচ্ছে। এরা কি আর বাকি দিন আচ্ছা কটা পিস করে বলো তো? তাদের বয়স কত? তারা বলে কিনা আরে কজন আছে এখানে? 7-8 জন আছে। একজন, চার, দুইজন, পাঁচ, ছয়, তিনজন, সাত, চারজন, আট, নয়। পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 9টা 10 পিস কর। পাক্কা তো কম পড়বে না তো? না বাপের মা আমার বিয়ের সময় গোটা 5 9 জন আছে। আমি বলি ক পিস হয়েছে? 12। দিদি আমি না 12 পিস হয়েছে। আচ্ছা ঠিক আছে, স্কুলে যখন পড়েছি ওখানে ঠিক আছে, একটু বেশি থাকুক, অসুবিধা নেই, কম না হোক। কিছুই জানি না। তখন ওই দিদি আমাকে ধরে ধরে বোর্ডে নিয়ে অ আ ক খ সব লেখালো খাতায় লিখে। এই যে একসাথে হলে এত কিছু গল্প করার সুযোগ পাও, বাড়িতে একা থাকলে সুযোগ পাও? তারপরে কি করলো, মাঝখানে একদিন কি করলো, এ ভাই আনা একটু কি করিস রে তুই? প্রেম করছিস নাকি? আমাকে ঝট করে বোর্ডে প্রেম দাঁড়িয়ে করছিস? ফোন দিয়ে নিয়ে খালি বাইরে চলে যাচ্ছিস? নেট অফ করে দে। নেট যদি অন থাকে অফ করে দে। বলে সাগরিকা দেখো ডিব্বা ভয়ঙ্কর। ডিব্বা, এবার তার একটু ডিব্বা কাজে লিখে লিখে দিয়েছি। দেখা হয়। বলে এই তো তুমি শিখে গেছো।
সেই দিদি যাওয়ার সময় সবাই কি কান্না। সবাইকে Last দিই। মনে হয় বাবু বাবু তোমার এই কাটা আঙুলটা একটুখানি দেখাও তো, ফেব্রুয়ারিতে যে আঙুলটা কাটা হয়েছিল বাইরে বাদ আমি একটু দেখাই, ওই একটু কাছে একটু আঙুলটা হাতটা আগিয়ে দেখাও। ক্লাবটা তৈরি করতে গিয়ে তো আঙুল কেটেছে। আবার কি করে? ক্লাবটা তৈরি করতে গিয়ে আঙুলটা কেটেছিল, সেই জন্য রক্তে লাল হয়েছিল। একজনকে আমি লিখেছিলাম, তো সে খুব রিয়াক্ট করছে, না অনেকের রক্ত ঝরেছে, তাই দেখালাম। আমার বাবার আঙুলটা এখনো একই আছে, কেটে ঝুলছিল জাস্ট। এই ক্লাব দিগন্ত ক্লাব যখন আবার দিদি আমার কাকির বাবার জমি ছিল হচ্ছে ক্লাবের জমিটা। তখন দাদু ভাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি এমন একজন পার্সন হ্যাঁ। পাড়া যার ফিগারও আছে, মনে সাহসও আছে, আর শিক্ষাও আছে। আর শিক্ষাও আছে। হ্যাঁ, কার জমি ছিল বলো? জমি অন্যরকম ছিল। হ্যাঁ, তারপর ঘটনাটা বলো একটু। ওরা দালালি করছিল বিক্রি করার জন্য। কে দালালি করছিল? তোর মাসিমণিকে খাওয়া দুলাল দাস। বাবু এটা কাট। ওনাকে দে। দুলাল দাস দালালি করছিল, এটা বিক্রি করবে বলে, মানে দালালি করছিল। তখন কি হয়েছিল? আমরা বাধা দিয়েছি। আমরা বলতে কে কে ছিল তোমাদের দলে? আমরা সময় বয়সে প্রায় 8-9 ছিল। 8-9 মধ্যে কে কে একটু নামগুলো বলো আমার। দিলীপ বড়াল, হুম, তারপরে বাসুদেব পোদ্দার, দিনু কাকু, বাসু কাকু, খুকুন্দা খোকন সিংহ সিংহ, আচ্ছা, খোকন কাকু। গোপাল দাস, গোপাল দাসটা কে? রবিকা আচ্ছা পিলার সব সব মনে করছে না এখন। আচ্ছা, তা তোমার হাতটা কাটলো কি করে সেটা বলো। হাতটা কেটেছে ওই জমি ওই নিয়ে ওই মারপিট লেগেছিল। ভাই তুই নিয়ে নে না। একজন আমাকে থামাতে গেছে, আমি তাকে সরাতে গিয়েই মাথায় বাড়ি পড়েছি। আর ওই হাতটা ওরকম আঙুল টানো হয়ে গেছিল। আঙুলটা ঝুলে গেছিল এখান থেকে। কি করে? হ্যাঁ, সেই চিহ্নটা এখনো আছে। আরেকবার দেখো হাতটা, দেখো আঙুলটা ভিডিও করবে। দেখাচ্ছি। কে বাকি আছে? তখন এক বৌদি ওনাকে জড়িয়ে ধরে সরিয়েছে, ওই যে নাইনার মামি। আর কারো কারো কি রক্ত ঝরেছিল না তোমার একারই রক্ত খাইয়ে দেবো? বেরিয়েছিল? আমার একারে। হ্যাঁ, আমি সেটাই আর কি বলেছিলাম। তো কিছুদিন হয়েছে পাড়ায় এসছে যারা, তারাও বেশি জানতো আর কি। তারা ব্যাপারটা এমনভাবে বললো যে না, অনেকের রক্ত, তোর বাবার, মানে তুই তুকারি করে সম্বোধন করছে আমাকে, তোর বাবার একার রক্ত ঝরেনি, অনেকেরই রক্ত ঝরেছে। ওই জন্য আমি আজকে প্রমাণটা দিয়ে দিলাম যে মানে আই উইটনেস নিজের সেই বললো যা বলার। ও বলে আমি খেয়ে। ওই যে খেয়েছো মুখে আগে? একটু দিয়েছে যে তাই। আরে এটা বড় না। সাফিসিয়েন্ট আছে, কিন্তু অনেক হয়ে গেছে। কে কোন বড় ছিল? দিয়াই না দিয়া হাতে বাবা দিয়াই দিয়েছে। দিয়েছে নিল না। দিদামা খেয়েছো? ওইখানে একটা চেয়ার না, এখানে একটা চেয়ার নেই, দুজনে বসে। ওনাদেরকে এখানে বসা। এখানে বসে। চেয়ার দুটো আর না। ওদের অসুবিধা নিচু হয়ে কত যেতে কিছু হবে। করতে হবে। কেউ কোনো অসুবিধা নেই, চেয়ার তো। না, তোমাদের যেটা বলছে শোনো না, ও তো বুঝেই বলছে। হ্যাঁ দাদু ভাই, কেন আচ্ছা, অসুবিধা বাবু নেই, খেতে বসে চেয়ারে ওঠে দিতে না, ওই পারতেন। জন্য। আচ্ছা তাহলে খাও। দিদামাকে ওখানে দাও, দাদু ভাই তাও ঠিক আছে। চেয়ারটা তো নিয়ে দিদামাকে আমি বসে ওখানে এই বসে। চেয়ারেই দিতে পারতেন, এই চেয়ার দুটোই দিতে পারতেন। থালাটা এখানে বসিয়ে দাও, জেঠু এখানে বসে খা, সুবিধা হবে, অনেক কিছু হয়ে গেছে। ওটাই তো বলছিলাম। এখানে বসুন, অসুবিধা কোথায়? আরে দাদু ভাই করে দিতে পারবে। দিয়েছো? দাদু ভাই খেতে বসা ওঠে না। দাদু ভাই করে দিতে পারবে, ও চাপ নেই। ভাই আলুর দমটা কি এদিকটা দিই? দেখো দাও না কি। আমার ইয়ে লাগবে ভাই, চেয়ার এনে কোথায় রাখলে এতগুলো? গায়ে লাগাস। দাঁড়া। ইনসুলিন নিচ্ছে। দাদা এদিকটা দিলাম। না মানে ও চেয়ারটা দেবে, তারপরে দেখবো আমি তোমার গাড়ির উপর পড়ে গেছি। তারপরে দিয়ে কর, সবাইকে কর। মামাকে কর, একটা অ্যাড দেবো, পাত্রী চাই। ঠিক কথা বলে দিতে চাই। এখন এই মুহূর্তে মেয়ে লোকের দিকে তাকাতেও ভয় লাগে, নিজের কাছে লজ্জা লাগে। এই মুহূর্তে এই মুহূর্তে মেয়ে লোকের কি ভাববে তারা? দাঁড়াও। আচ্ছা, যা লাগবে চেয়ে নিবি, অনেক আছে কিন্তু ভাই। তুই চলে বসতে পারবি না? হবে তিনজনে ধরবো এটা? আমি তো হাতে খাবো, ওটা এনা আর বাজি না। হাতে নিয়ে নে, বসে যা। প্লাস্টিকের প্লেটটা দেবো, হাতে কাগজের দিবো। হাতে খেতে পারবি না। হ্যাঁ, পারবি না রে বাবা। না পারলে তখন না। একটা কথা বলবো? বলো। এক কাজ কর। এই না না না, শোন না। বাজে প্ল্যান। না না, কিছু প্ল্যান নাই। এইটার উপরে এখানটা আমাদের থালাটা রাখ। ফার্স্ট অফ অল আমি অত নিচু খেতে পারবো না।
হাতে নিয়ে খাইতে পারবি? আমিও হাতে নিয়ে নেবো। আমি ট্রাই করছি দাদা দেখতে তো আমি কোথায় বসবো? এ বাবা এই চেয়ারটা এখানে কোন মহারাজ রাখলো? এই তোরা চেয়ারে বস। ছিল না, আমার কাছে ছিল। এই মুহূর্তে ছিল না। এই তো একদম পারফেক্ট। এখানে কেন কি নিজের নাচে আগে মুখটা সোমেনকে দাদাকে পড়াবে? আমাদের হয়ে যেতে পারে। পড়াবে সোমেনকে দে, দাদাকে দে। আস্তে 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 রাখো আঙ্কেল, রাখো না ওই কোনাটা হালকা ঠেকানো। একবারই ব্যাস ব্যাস আম্মা দিদি তো রান্না বান্না করে কিছু দিতে হয় না, এই অনুষ্ঠান হলে যেটুখানি তোদের খাওয়াতে পারি। রোজ এত মানে তাড়াহুড়ো করে সব কিছু করতে হয় না। ঠেকা দিস না পাতে করে। গো, এই জন্য তো এরকম রোগা। আমার ছেলেটা তোমরা দেখাই ঠিক থাকে রোগা আমার। হ্যাঁ, আমি তো ইচ্ছা করি এরকম খায় না কিছু না, একটু একটু করে খায় কি। আমি নিজের উপায় হতে চাই আরো। পরে যেতে দিলে আর ব্যায়াম করে তোমার কি বেগুনি টেগুনি আর কিছু দেবো? না। আর ইন্দুরা কি বাদ দিবি? এনুর জন্যই তো এই পুরো চাটনিটা ধরে উঠে। আমি আর এনা এটা নিয়ে বসছি দুজনে মিলে এমনি জামার কালা চাটনি কালা পুরো এক করে গেছে। ওই জন্য এটা বলে। না না এটা আচ্ছা, তোমাদের কি চাটনি পাশে দিয়ে দিলে সুবিধা হবে? মানে মুখ পেড়ে গেলে একটু মেখে মেখে খেলে ভালোই লাগবে। আলুর দম দেবো তোমাকে দাদা? কেক কেটে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার সমস্ত অনুষ্ঠান সারবার পর এখন কিন্তু বাবার ভোগটা এখান থেকে তোলার পালা। তো আমি আবার কিন্তু বাবার কাছে চলে এসেছি, এসে দেখছি ঠিক যেইভাবে প্রদীপটা জ্বলছিল একইভাবে প্রদীপটা কিন্তু এখনও জ্বলছে। এখন কিন্তু রাত প্রায় 12টা বেজে গেছে, এখনও সেই সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়েছি তখন থেকে এখনও একইভাবে প্রদীপটা জ্বলছে। এদিকে আশা করছি বাবারও খাওয়া শেষ হয়ে গেছে। তো চারিদিক পুরো নিস্তব্ধ নিঝুম হয়ে গেছে, এতটাই রাত হয়ে গেছে। একদম ঝিঝি পোকার ডাকের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো বাবা এখানটা একা একা ছিল, তাই একটু বাবার কাছে আসলাম। কামনা একটাই, সবাই ভালো থাকুক, আর কোনো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটুক। বাবা তুমিও ভালো থেকো, আমাকেও ভালো রেখো, আর আমার বন্ধুদের ভালো রেখো। আজকের মতো এখানেই শেষ, টাটা।